হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নাই। ভাত যখন আমি একবার খাওয়া শুরু করবেন, শরীর যখন নিয়ে নিবে, তখন এই ভাত আপনি ছাড়তে পারবেন। আমার একটা অনেকগুলো সত্তার মধ্যে একটা ডিরেক্টরিয়াল সত্তা আছে। সামনের মানুষের ডায়ালগের কাউন্টার পর্যন্ত মুখস্থ থাকে। জান কা বদলা জান। পুরো হল, আমার একটু পরিবারটা বড়, এখানে অনেক আবদার থাকে, সবাই মিলে আমরা একসাথে কাউকে না জানিয়ে চুপি চুপি দেখে ফেলি। জেল থেকে আমি অনেক আশা নিয়ে বেরিয়েছিলাম যে মানুষটাকে বিয়ে করেছি তার সাথে তো প্রেম করতে হয়েছে 14 বছর। ওই ডায়েরিটা অবশ্য হারিয়ে গেছে, 100-র মতো গান লেখা ছিল। ওই বয়সে আমি ছিলাম একটা বলদ। প্রত্যেকটা মানুষ পারফরমেন্সের জায়গা থেকে বয়সের সাথে সাথে পরিণত হয়। তো আমার কাছে মনে হয় যে পারফর্মাররা কি পরিণত হবে, আমার কাছে মানে দর্শকরা আরো বেশি পরিণত হয়ে উঠেছে আস্তে আস্তে। বাংলাদেশের যারা সিনেমা প্রেমী দর্শক, সুড়ঙ্গতে আমি দেখেছি যে দর্শকদের বিশাল এঙ্গেজমেন্ট। এরপরে এক্স্যাক্টলি তুফানের সময় দেখেছি। তারপরে আমাদের মধ্যে একটা তো সংখ্যা কাজ করছিল, কিছু সিচুয়েশন সবকিছু মিলিয়ে। কিন্তু এবার দেখে আবার মন ভরে গেল যে দর্শকদের যে সিনেমার প্রতি তাদের যে আকর্ষণটা, তারা যে এন্টারটেইন হওয়ার জন্য রেডি। তো এগুলো আসলে শুধুমাত্র মানে আমি কেন্দ্রিক না, সবাই যারা সিনেমা নিয়ে এসেছে, সবার সিনেমার প্রতি যে দর্শকের যে আগ্রহ, সেটা আসলে অকল্পনীয়। এবং আমি যদি 2023-এর কথা বলি, তার থেকে আমার কাছে আরও অনেক ওয়েলকামিং মনে হয় এখনকার ক্রাউডগুলো এবং তাদের মন্তব্যগুলো। সেটা হচ্ছে সুড়ঙ্গের সময় আমি খুব পজিটিভ রিভিউ পেয়েছি, অ্যাজ এ পারফর্মার, অ্যাজ এ টোটাল টিমও সুড়ঙ্গের সময় পজিটিভ রিভিউ পেয়েছে। কিন্তু দাগির ক্ষেত্রে দর্শকের যে বহিঃপ্রকাশ, যেটাকে আমাকে আরও আন্দোলিত করছে, আরও ইমোশনাল করে তুলছে। এবং তাদের যে বিশ্লেষণ, তারা যে বলছে, এবং নানান বয়সী মানুষ, যেটা আমি সবসময় ভাবায় আমাকে। একজন বৃদ্ধা, তিনি যেভাবে দাগির স্টোরিকে এঙ্গেজ করছে, একজন ছোট বাচ্চা, প্রেমিক প্রেমিকা, এই যে সর্বস্তরের মানুষ, তারা যে দাগিকে আপন করে নিচ্ছে, তারা যে গল্পটা তাদের মনে দাগ কেটেছে, তারা যে গল্পটা ইটসেলফ তাদের কাছে মেক সেন্স, তারা যে বুঝতে পারছে যে আমরা যে গল্পটা বলতে চাচ্ছি, সেটাই আমার কাছে মনে হয় যে হাফ অফ দ্য সার্থকতা তো এখানেই, বা পুরোপুরি সার্থকতা তো এখানেই। তো আমরা পারফর্মাররা, আমি যেমন ব্যক্তিগতভাবে অভিনয়টা এরকম অনেক শেডস, অনেক ইমোশন, কমপ্লেক্স ক্যারেক্টার করতে আমার পছন্দ। কারণ আমার কাছে ওই সংলাপের মতো যে কিছু তো আমার একটা থাকবে, একটা চিহ্ন, একটা লক্ষ্য, কিছু তো একটা থেকে যায় আমার দিনের শেষে। আমার কাছে মনে হয় যে আমার দিনের শেষে আমি হয়তো বা কোনোদিন থাকবো না, কিন্তু আমার এই চিহ্ন, আমার এই পারফরমেন্স, কোনো একটা জিনিস এটা রয়ে যাবে। সিনেমা আসছে, আমি ঈদের সময় এমনি বাচ্চা হয়ে থাকি, সিনেমা রিলিজ হলে আরও বেশি বাচ্চা হয়ে যাই। সো আমি খালি ভাবছি, দেখছি আর অবাক হচ্ছি। তখন মনে হয় যে আচ্ছা, কেন টিকিট নাই, তাহলে হল সংখ্যা বা একটু বাড়ুক, তারা দেখুক। হ্যাঁ, তাদের কারণ ঈদের আমেজটা তো এরকম 5-6 দিন 7 দিন খুব বেশি থাকে। আবার যারা দেশের বাইরের থেকে অনেকে আসে, বা ঢাকার বাইরে যারা আছে তারাও আসছে। আমার মনে হয় যে এটা প্রডিউসিং টিম অ্যান্ড হল কর্তৃপক্ষ যারা, তারা ভালো বলতে পারবে। আমার মনে হয় যে কোনো মানুষই যেন কি বলে ফিরে না যায়, এটা আমার চাওয়া। এটা আমার ক্ষেত্রে না, সব ছবির ক্ষেত্রেই এটা একটা মিরাকেল, বা এটা আমার কাছে মনে হয় খুবই পজিটিভ থিং। তো আমার কাছে মনে হয় যে আরেকটা সুন্দর দিক হচ্ছে যে সিনেমাগুলো সামনের দিকে চলে আসছে, আমরা বলবো যে জনপ্রিয়তা পাচ্ছে বা গুড রিভিউ পাচ্ছে। সেই সিনেমাগুলোর মধ্যে মজার বিষয় হচ্ছে এক এক আমেজের জনরাগুলো একদমই আলাদা করা যায়। তো এইটা মনে হয় আমার কাছে মনে হয় যে দর্শকের একটা বাড়তি আনন্দ, যে একটা দেখে আরেকটা দেখার একই রকম না, একই কন্টেন্টের না, মানে একই ধরনের না, জনরাটাই আলাদা। আমার মনে হয় এটাও একটা ব্লেসিংস। এটাও আমি ব্লেসড যে এখনকার সময়ের যারা পড়ালেখা করছে, তারা যে আমাকে এরকম কাছের ভাবে, বা আমার পারফরমেন্স তাদের ভালো লাগে। তো এটা আমি বলবো যে আমি এদিক থেকে হয়তো বা চাইতাম এরকম। হয় না যে চাওয়ার মতো চাইতে হয়, চাইলেই হয়তো পাওয়া যায়, না চাইলে তো আর পাওয়া যাবে না। তো আমার শুরু থেকেই আমার একটা ইচ্ছে ছিল যে ডিফারেন্ট জনরারে ডিফারেন্ট ক্যারেক্টার আমি নিজেকে পোর্ট্রে করতে চাই, এবং সেই রিকোয়েস্টটা আমার ডিরেক্টরের প্রতি, রাইটারের প্রতি সবসময় ছিল। আমি চাইতাম বলেই হয়তো এই ধরনের চরিত্র আমার কাছে আসতো। দাগির চরিত্রটাও এই চাওয়ারই একটা বহিঃপ্রকাশ। আমি থ্যাঙ্কফুল টু শিহাব শাহীন, আমার মেন্টর, আমার ডিরেক্টর, এত সুন্দর একটা চরিত্র নিশান আমার জন্য তৈরি করার জন্য, যেটাতে আমি পারফর্ম করার চেষ্টা করেছি। ঠিকঠাক করলে উনি মার্কিং করবেন, আর দর্শকরাও তো আছে বসে, যে তাদের কাছে বিলিভেবল মনে হবে। তো আমি চরিত্রগুলোকে বিশ্বাসযোগ্য করার জন্য আসলে কাজ করি।
আমি এবং টোটাল টিমের সাথেই কাজ করি। এটাও একটা দীর্ঘ প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, মানসিক একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, শারীরিক একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। তো আমার যেভাবে আমরা ক্যারেক্টার ডেভেলপমেন্ট করি, আমরা একটা আউটলাইন পাওয়ার পর মানে আমার প্রচুর ক্লু লাগে, প্রচুর ক্যারেক্টারিস্টিক লাগে, যেটা আমি শিহাব ভাইকে বলি যে যখনই তোমার কোনো কিছু মনে হলো, যখনই কোনো একটা থট প্রসেসে তুমি কোনো একটা 2 লাইন যদি হয় সেটা আমাকে লিখে পাঠিয়ে রেখো। সাপোজ শিহাব ভাই লিখে রাখলো, ছেলেটা খুব সাধারণ, আমি বুঝে গেলাম যে হ্যাঁ সে নিশানের কথা বলছে। আবার হঠাৎ করে সে পাঠালো, ও কিন্তু কষ্ট গিলে খায়, ও কিন্তু খুব পজিটিভ, আমি মনে রাখলাম আচ্ছা ঠিক আছে ফাইন। এই যে এরকম কাব্য করে হোক অথবা ছন্দ দিয়ে হোক অথবা মেটাফোর দিয়ে হোক, আমাদের একটা কানেক্টিভিটি তৈরি হয়ে যায়। তো সে পাঠাতে থাকে, আমি আবার কাউন্টার পাঠাতে থাকি, এখানে তর্ক বিতর্ক, অনেক ঝগড়া, অনেক ভালোবাসা, অনেক প্রেম, দুজনের মধ্যে অনেক অনুভূতির আদান প্রদান হয়, হতেই থাকে। এবং এটাও একটা ধরন যে আমরা এইভাবে ক্যারেক্টার বিল্ড আপ করি। সো অবভিয়াসলি নিশো থেকে নিশানের জার্নি আমার থেকে তো আর কাছ থেকে কেউ এক্সপিরিয়েন্স করে নাই। এটা খুবই জটিল, একই অর্থে খুবই মধুর, আফটার রিলিজ খুবই আমি বলবো যে মজাদার, খুবই টেস্টি। আমি সবসময় বলি যে অনেক নেশার মধ্যে সবাই রিলেট করতে পারবে যে ভাতের নেশা একটা খারাপ, যে শুকাতে চায় তার জন্য ভাতের নেশাটা হচ্ছে খুব হার্মফুল। আমরা তো যারা ওয়েল মেনটেন করতে চাই তাদের ক্যালোরি কাউন্ট হিসেব করে খাওয়া উচিত। তো ওজন বাড়ানোর একমাত্র ওয়ে হচ্ছে এই ভাত খেতে হবে। হ্যাঁ, আর ভাত যখন আমি একবার খাওয়া শুরু করবেন, শরীর যখন নিয়ে নিবে, তখন এই ভাত আপনি ছাড়তে পারবেন। তো আমাকে যখন বলা হয় তখন ওই যে 10 থেকে 12, কিন্তু একটু বেশি ভাত খেয়ে ফেলেছিলাম, এই জন্য 15 হয়ে গেল। কিন্তু আবার নতুন টাস্ক, সেটা হচ্ছে যে আমাকে 20 কেজি কমাতে হবে পরবর্তী কাজের জন্য। 20 কেজি কমাতে হবে, দেখা যাক সেটাও কি করে দেখাতে পারে কিনা, কারণ এখন তো সবাই জেনে গেল, তাই না? তখন তো মান সম্মান থাকবে না। ভাত অদ্ভুত একটা জিনিস না, ভাত খাওয়া চলছে, বাট অচিরেই খুব বেশি ভাত খেতে পারবো না। তো আমাদের ডায়েট চার্টে যখন প্ল্যান করা হয় তখন হোয়াইট কার্ব অনেকে না করে, ওয়াটারি মানে ওয়াটার লেভেল থাকে এরকম ফুডগুলো আর কি না করে, তারপরে একই অর্থে লবণ বা চিনির ব্যবহার কমাতে বলে। একবারে কার্ব যদি নাই করে দিই মাথা ঘুরিয়ে পড়ে যাব, আস্তে আস্তে কাটল ডাউন করতে হবে। সো অনেকে কমপ্লেক্স কার্ব খায়, অনেকে রুটির, কিন্তু নিউ ট্রেন্ডে অনেক সময় ভাতের থেকে রুটিও বেশি বাল্কি করে ফেলে। সো একটা পরিমিত বোধ রেখে আপনি যেই শুকান না কেন ভাত এক্সপিরিয়েন্স করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার পছন্দের খাবার হচ্ছে ছোটবেলা থেকেই খিচুড়ি আর গরুর মাংস। আই লাভ। প্রতিনিয়ত আমি এখন খিচুড়ি খুব কম খাই, কারণ ওইটা আরও মারাত্মক নেশা আমার জন্য। না, আমি সবসময় বলি যে আমাদের এখানে আমরা যেটা দেখি সে মেল ডমিনেট করে এরকম একটা সোসাইটি। আমি যখন নাটকে কাজ করতাম, আমার যারা কো আর্টিস্ট ছিল, আমার যারা শুভাকাঙ্ক্ষী, তাদেরকে সবসময় বলতাম, একদমই শুরু থেকে দেখা অনেকের কেরিয়ার, তখন বলতাম যে আমার ইচ্ছে হতো যে বিহাইন্ড কেন জানি আমার একটা অনেকগুলো সত্তার মধ্যে একটা ডিরেক্টরিয়াল সত্তা আছে। আমি এটা হয়তো বা বলে ফেললাম, মানে আমার অবজার্ভ করতে পছন্দ খুব। একজন মানুষ পারফর্ম করছে, তারও ভিতরে ঢুকতে আমার ইচ্ছে করে, শুধুমাত্র এটা যে আমার চরিত্রের ভিতরে না। এই জন্য আমার সামনের মানুষের কাউন্টার পর্যন্ত, মানে ডায়ালগের কাউন্টার পর্যন্ত মুখস্থ থাকে। এটা হয়ে যায়, আপনি হয়ে যায়, কেন জানি হয়ে যায়। তো আমার সবসময় ইচ্ছে হয় যে বাংলাদেশের মতো জায়গায় নারী প্রধান যে গল্পগুলো নারীদেরকে এনলাইট করে, নারীদের যে জার্নি, নারীদেরকে ওয়েলকাম করে, এ ধরনের পুরুষশাসিত সমাজে পুরুষতান্ত্রিক গল্পই চলে বেশি, তাই না? আমাদের এই সাবকন্টিনেন্টে এরকমই ইন্ডাস্ট্রিটা। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই যে আমার যারা কলিগরা, নারীরা যারা কাজ করছে, এক একজন এত মেধাবী, এত ট্যালেন্টেড, তাদের আলাদা ইন্ডিভিজুয়াল হয়ে উঠতে হবে। কেউ কারো নায়িকা, এটার বাইরে একজন পারফর্মারের যে অস্তিত্ব, সেটা শুধুমাত্র নায়িকা বললেও ভুল হবে। একদম প্রধান চরিত্র, একটা সাপোর্টিং ক্যারেক্টার আমরা বলি না অনেক সময়। আমি বলছি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের গ্রহণযোগ্যতা আলাদা। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যারা ইন্ডিভিজুয়াল হয়ে উঠতে পারবে তারাই আসলে পারফর্মার। তমা মির্জার আমি এর আগেও প্রশংসা করেছি, ও খুব ভালো একটা মেয়ে, খুবই অ্যাটেন্টিভ এবং অন পয়েন্টে। কতটুকু ভালো হচ্ছে খারাপ হচ্ছে এটা মুখ্য বিষয় না, কতটুকু সিরিয়াস সে থাকার চেষ্টা করবে। সেটে যখন পারফরমেন্স নিয়ে আলোচনা হয় বা কাজ হয়, এরকম অনেকেই আমরা আছি সেলফোন নিয়ে ব্যস্ত থাকি, শুনি না, কিন্তু খুব মনোযোগী, সেলফোনটার ব্যবহার করে না খুব বেশি। যতক্ষণ শুটিং চলে ততক্ষণ অন দ্যাট মুড থাকার চেষ্টা করে। আর হচ্ছে ডিরেক্টর থেকে শুরু করে সবার সাথে ওই আন্তরিকতাটা থাকে যে না, একবার না হলে আমি 100 বার দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমাকে বকা দিলে কোনো সমস্যা নেই, একটু মন খারাপ হবে, কিন্তু তারপরও আমি
ক্যারেক্টারের থেকে ওইটা পারফর্মটা করার এবং আবার রান্না করেও খাওয়ায়। এটা অনেকের জন্যই ফার্স্ট নোটে একটু শকিং ছিল। আটক তো আর এইভাবে হয় না, এই পোশাকে হয় না, ফেক পুলিশ, সাথে সারিয়ার শাকিল, রেদন রনি। তো আমার খুবই একদমই নিকটতম, যেমন আমার ফ্যামিলি থেকে ফোন আসছে, তো ওরা আবার ফোন দিয়ে নিজেরাই একটু বোকা বনে গেছে, ফোন দিয়ে আবার সেকেন্ড টাইম ফোন দেয়, বলে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হঠাৎ করে ফার্স্ট নোটে অনেকেই এটা ভাবছে, বাট আমাদের উদ্দেশ্য ছিল যে ইউনিকনেস থেকে ইউনিক না, আমাদের একটা সুন্দর চাওয়া ছিল যে আমরা যে নিশান দাগি, সেই আমাদের যারা ফ্র্যাটার্নিটির আপনারা যারা ভাই বোনরা আছেন তাদের সাথে আমরা এই 786 নম্বর পোশাকধারী আসামি দাগি নিশানের একটা ইন্ট্রোডিউসিং করিয়ে দিব, চরিত্রের সাথে আপনাদের একটা সংযোগ তৈরি করে দিব, যে ওকে দেখতে আসলে কেমন লাগে, একটা যিনি মাহল তৈরি হয়, মোমেন্ট তৈরি হয়, সেটাই আমাদের ইচ্ছে ছিল। এটা অনেকে অনেকভাবে শকড হয়েছে, অনেকে মজা পেয়েছে, বলেই ফেলেছে এর থেকে ইউনিক এবং সলিড মার্কেটিং পলিসি বা এভাবে এ পর্যন্ত কেউ জার্নালিস্টদের সামনে কথা বলতে আসে না এই দাগির পোশাক। আমি একটু বলতে চাই, আমার কয়েকবার আমার পাচ্ছিল দম ফেটে হাসি, কারণ আমি আসামি হয়ে যাচ্ছি গাড়ির ভিতরে, যখন বলতেছে ভাই আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন, আমি কথা বলতেছি না, আমি যে কথা বলছি না, কারণ আমি জানি যে ভিডিও এর মাঝখানে আবার একবার কে জানি, এখন ন্যাচারালি যে পোশাকটা পরছি সেই পোশাকের কোনো পকেট নাই, তো আমি কি করছি, সেলফোনটা কই রাখবো, সেলফোনটা তো হাতে রাখা যাবে না, তো সেলফোনটা আমি এরকম কোমরে গুজে রাখছি, আবার ভেপ আছে, ভেপ এক সাইডে গুজে রাখছি, তো ভেপটা ছোট জিনিস, এটা এইভাবে গুজে রাখা যায়। এই ভিড়ের মধ্যে যখন ঢুকে গেছি তখন মনে হচ্ছে ওইটা সেলফোন সেলফি আমাকে গুতাচ্ছে আর কি, কারণ এইভাবে আছে তো হঠাৎ করে আমি বলছি কী ব্যাপার, সেলফোন কেউ টান দিল নাকি, এইভাবে তাকাইছি, টাকা দেখি কেউ নাই, তখন এত হাসি পাইছে, আবার হাত দিছে এইভাবে, তখন দেখি যে না সেলফোনের জায়গায় আছে, তখন খুব আবার এইভাবে তাকাই দেখি রনি তো আর সেলফোন নিতে পারে না, ওই ইনস্ট্যান্ট আবার ওইটাকে আমি আবার এক্সপ্রেশনে কনভার্ট করে দিয়েছি, কারণ ওই হাসিটাও আসতো না। শিহাব ভাই অনেকক্ষণ ধরে এক হাতের ওরা খোলা ট্রাই করতেছে, আমি তারা বুঝতে পারতেছি না যে চাবি ওইটা, সেইটাতেই ট্রাই করতেছি। হ্যাঁ, আমি এখানেও বলতে হচ্ছে এতবার এইটা খোলার জন্য, আটকানোর সময় বলতে হয় না, চাবি যখন দিচ্ছে তার কাছে, সে একটা বাচ্চা হয়ে গেছে, ও আমার নিশানের চাবি আমি খুলবো, হ্যাঁ, মানে তখন যখন কথা হচ্ছিল হঠাৎ করে আমার মুখ থেকেও বের হয়েছিল। তো এইটা মিথ হোক, এটা যেটাই হোক না কেন, সো ইটস ওয়ান ইটস এ কাইন্ড অফ এ লাক, হয়তো বা সেটার জন্যই ওর ফাঁসিটা। এবং এই কথাটা আমি একদম জোর দিয়ে দায়িত্ব নিয়ে প্রথম দিকেই অনেকবার বলেছি, এই যে আমাদের অভিনয়ের বা গল্পের যে ট্রিপটা, জার্নিটা, এটা আসলে অনেকগুলো পিলারের উপর আসলে নির্ভর করে। একটা পিলার একটু দুর্বল হলে সেখান থেকে গাড়ি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ব্রিজ থেকে। পরিবারের লোকজনের জন্য একদমই আলাদা সময়, দিনক্ষণ, সেটা আমার দায়িত্ব। এবং আমি যেমন সুরঙ্গের সময় আমি করেছি পুরো হল, আমার একটু পরিবারটা বড়, এখানে অনেক আবদার থাকে, সবাই মিলে আমরা একসাথে কাউকে না জানিয়ে চুপি চুপি দেখে ফেলি। ইন্টারেস্টিং ছিল এই অর্থে যে আমি আসলে খুবই বাজে সিঙ্গার, 2 নম্বর হচ্ছে যে বাথরুম সিঙ্গার, আমার মতো করে সব গান একই সুরে গাওয়ার একটা প্রবণতা। তো অনেক আগে ছোটবেলার স্মৃতি মনে পড়ে, যে মানুষটাকে বিয়ে করেছি তার সাথে তো প্রেম করতে হয়েছে 14 বছর। তো সেই সময় আমার এক বন্ধু যে চমৎকার গান গাইতো, তো বললাম যে মানসম্মান তো থাকতেছে না, একটা গান তো গাইতে হবে। বলে কি করবি? আমি সে ও গিটার পছন্দ করে, একটা গিটার বাজানো শেখায় আমাকে। তো আমাকে বললো যে বেসিক শিখে লাভ নাই, তুই এমনি গুনগুন করে একটা গান তোকে শিখাই দিচ্ছি। তো ওই সি, এফ, জি এরকম কয়েকটা কর্ড, তো এখন অবধি আমার ওই উন্নতি ওইখানেই, ওই কর্ডগুলোই পারি। তখন গান লিখতাম আর নিজে নিজে সুর দেওয়ার চেষ্টা করতাম। আমাদের শিরিকোটায় অনেক মেমোরিজ, আমি আমার দোস্ত বন্ধু যারা ছিল তখন আমাদেরকে মানিক রতন বলতো, আমি আর অপূর্ব, ওই আমার বাসার ওই শিরিকোটায় দুজন বসে লিরিক নিয়ে গুনগুন করে গান টিউন করতাম। অনেকে ভাবতো, তখন আমার এলাকায় ভাবতো যে আমরা কাজিন ব্রাদার। তো অনেকের অনেক মন্তব্য। তো সেখান থেকে এরকম টুকটাক, তো এর মাঝখানে কিছু টিউন ছিল আমার কাছে, ওই ডায়েরিটা অবশ্য হারিয়ে গেছে, 100-র মতো গান লেখা ছিল। তো এর মাঝখানে এতটুকুই অনেক সময় ওর সাথে করা হতো, নিজে করা হতো। তো যখন এই গানটা আমাকে একটা ওয়ান কাইন্ড অফ আমাদের প্রমোশনাল টুল হিসেবে, বা এটা পরে করা গান, হঠাৎ করে শাকিল আমাকে একটা গান পাঠায়, তো বলে যে শুনতো একটু, এটা আমি জানতামই না। তো আমি দেখলাম যে ইটস ওয়ান কাইন্ড অফ, কিছু মেটাফোর আছে, কিছু আমার সাথে মিলে, কিছু নিশানের সাথে মিলে, একটু সোয়াগিং আছে, টিউনটা ক্যাচি,
এটার মধ্যে জোর আছে। তো হঠাৎ কথা বসে বলছিলাম যে এটা তো আসলে দোস্ত মনে হয় যে এটা আমার গান, আমারই গাওয়া উচিত, এটা কিন্তু এটার স্কেল যে এত উপরে, এটা তো গাইতে পারবো না। তখন বলে যে তুই গাবি গাবি। আমি মানে এটা কি ধরনের কথা, এটা তো নিধির গান, আমি কিভাবে বলতে পারবো এটা। বলে না তুই গাইলে গাবি, এটা অসুবিধা নেই। এরপরে নিধি আমাকে ফোন দেয় যে ভাইয়া তুমি দিয়ে দাও। আমি বলছি দেখো যে আমি এই স্কেলে তো আমার তো ডি শার্প আমার স্কেল, ইতে গাইতেই কষ্ট হয়, এটা তো অনেক হাই, এটা তো সাধনার ব্যাপার, এটা তো এইভাবে পারবো না। বলে যে সেটার জন্য রেডি। ও যে সন্ধ্যার মধ্যে আমাকে একটা ফাইল পাঠাইছে, তো আমার পোর্শনটা মানে অত হাই পিচ না। তো বলছে এটা আপনি করে ফেলতে পারবেন, আপনি আপনার অ্যাক্টিং ক্যাপাবিলিটি বা ভোকাল যে জোরটা আছে সেটা দিয়ে আপনি করে ফেলতে পারবেন। তো আমি ভাবলাম যে আচ্ছা 3 থেকে 4 ঘন্টা তো অ্যাটলিস্ট লাগবে। তো আমি যখন গেছি ওর স্টুডিওতে, আমি মনে হয় 20 মিনিটে ভয়েস দিছি। তো বলছে আপনি একটু দাঁড়ান। আমি বলছি কী হলো, আবার কি দেখতে হবে তোমার? বলে না একটু দাঁড়ান। ও 40-45 মিনিটের মধ্যে মাস্টারিং ছাড়া ট্র্যাকটা রেডি করে একটু ঠিকঠাক করে স্ক্র্যাচ আমাকে দিয়ে দিচ্ছে। বলছে আপনি গাড়িতে গানটা তো শুনবেন না, আপনি শুনতে শুনতে যান। তা ও জানে যে আমি গান শুনতে শুনতে আসছি, ও ওই ভাইব আমাকে পাঠিয়ে দিচ্ছে। এইটা হচ্ছে এইভাবে এত তাড়াহুড়া করে এইভাবে করা। কিন্তু আমি থ্যাঙ্কফুল টু নিধি, ওর যে বা গান ও যেভাবে বানাইছে সেটা না, আমি বলছি যে ও যে একজন পারফর্মারকে কীভাবে ডিল করলো একটা কম্পোজার হিসেবে, ও যে আমাকে এত মানে একটা কমফোর্ট জোনে রেখে জিনিসটাকে বের করে নিয়ে আসলো, আমি এই জন্য নিধির কাছে থ্যাঙ্কফুল। এবং একই অর্থে ওর ভাইয়ের কাছেও যে মাস্টারিং করে পাঠাইছে। না আমি যেমন গানটা গাবো না, আমি বলতে পারি যে এটা আমাদের স্টোরিটাকে রিলেট করে যে তোমাদের চোখে দাগি সমাজের চোখে দাগি, যতবার খুশি মারো ততবারই আমি জাগি। সো এটা এত সুন্দর করে আমাদের গল্পকে রিপ্রেজেন্ট করে। কত সুন্দর করে সেটা দেখতে হলে তো আসলে আপনাদের ছবিটা এক্সপিরিয়েন্স করতে হবে। ওরা এক একটা যোদ্ধা আর কি, ওয়ান কাইন্ড অফ। ওরা মানে আমার মুডের উপরে দেখে যে আমি চুপ করে বসে আছি, তখন কোনো কথা বলে না। আবার দেখে যে আমি হাসতেছি এক্সাইটেড, তখন ওরাও হাসে, এরকম আর কি। সো এনিহাউ সবসময় ওদের ব্লেসিংস আমার কাছে আছে। এবং আমার ছেলে যেমন হঠাৎ করে বলছে তুমি নাকি গান গাইছো, কই শোনাইলা না তো, শোনাও তো। মানে ও তো জেনারেশন আলফা, হ্যাঁ, ওদের সব কিছু ক্রিঞ্জ মনে হয়, মেক বিলিভেবল জায়গায় আছে কিনা। তো এটা একটা নতুন ফাপড় জীবনে। ওর বয়স হয়ে যাচ্ছে 10 থেকে 12। ও আমার থেকে ম্যাচিউরড, মাশাআল্লাহ, সেন্সিবল এবং রেসপন্সিবিলিটি নিতে জানে এবং দায়িত্ব নিয়ে সব কাজ করে। এবং এদেরকে ফাঁকি দেওয়ার কোনো মানে ওই বয়সে আমি ছিলাম একটা বলদ। আর সে হচ্ছে আমার কাছে ওদেরকে সুপার হিউম্যান লাগে। মাঝে মাঝে মনে হয় যে হাউ কাম এত ডাটা, এত রিসোর্সেস এদের মাথায়, এবং হাউ কাম দে আর সো স্মার্ট, মানে হাউ কাম দে আর সো ম্যানেজেবল, সো ম্যাচিউর। এবং সব দিক থেকে, এটা আল্লাহ বিল্লার দিক থেকে হোক আর সেন্সিবল কথার ক্ষেত্রে হোক। এবং ওরা ফ্রেন্ডরা যখন কথা বলে ওভার প্লে স্টেশন যখন খেলতেছে ভয়েস চ্যাটে অথবা ফোনে, আমি অর্ধেক কথা বুঝি অর্ধেক কথা বুঝি না, এত ফাস্ট কথা বলে। অবশ্যই ইংরেজিতে, বাংলায় না।